আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড ইটস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস এগুলো নিয়ে কথা বলবো। আমি প্রথমে বলতে চাই, নিউক্লিয়ার শক্তি একটি অত্যন্ত শক্তিশালী এবং পরিশ্রমী শক্তির উৎস, যা মানবজাতির প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটাতে সাহায্য করে। কিন্তু এটি ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রভাবও রয়েছে, যা সমগ্র পৃথিবীর জীববৈচিত্র্য এবং মানব স্বাস্থ্যকে হুমকির মধ্যে ফেলতে পারে। নিউক্লিয়ার শক্তির ব্যবহার নিয়ে বিতর্ক দীর্ঘকাল ধরে চলছে, কারণ এর শক্তি উৎপাদন প্রক্রিয়া অতি মারাত্মক এবং বিপজ্জনক হতে পারে যদি না এর নিরাপত্তা যথাযথভাবে বজায় রাখা হয়। এর মধ্যে রয়েছে রেডিয়েশন, পারমাণবিক দুর্ঘটনা এবং পারমাণবিক বর্জ্য নিরসন সংক্রান্ত সমস্যা। এই উপস্থাপনায় আমরা নিউক্লিয়ার শক্তির প্রাথমিক ধারণা, এর উৎপাদন প্রক্রিয়া, পারমাণবিক বিস্ফোরণ ও ফিউশন এবং নিউক্লিয়ার শক্তির ব্যবহার সম্পর্কিত পরিবেশগত প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ বর্জ্য, নিউক্লিয়ার দুর্ঘটনা এবং তার ফলে উদ্ভূত পরিবেশগত বিপদ এবং স্বাস্থ্যগত ঝুঁকিগুলোর বিশ্লেষণ করব। নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রভাবগুলি যতটা আলোচিত হয়েছে, তার সমাধানমূলক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে ততটা। আজকে আমরা আইসোটোপস অ্যান্ড রেডিও আইসোটোপস নিয়ে কথা বলবো, নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন নিয়ে কথা বলবো, হ্যাজার্ডস অফ নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ারের যে যে হ্যাজার্ডস আছে এগুলো নিয়ে কথা বলবো, নিউক্লিয়ার ওয়েস্ট ডিসপোজাল নিয়ে কথা বলবো, নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। এখানে আমি প্রথমেই দেখে নিচ্ছি আমাদের গ্লোবাল এনার্জি কনজাম্পশন বাই সোর্সের মধ্যে এই স্ট্যাটিস্টিক্স আমি আগেও দিয়েছি, তবে আজকে শুধু বলতে চাই যে আমাদের যে নিউক্লিয়ার এনার্জি, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করা হয়, সেটা প্রায় 4%। মানে নিউক্লিয়ার এনার্জি আমরা টোটাল যত শক্তি আছে, শক্তি ব্যবহারের মধ্যে 4% আমরা ব্যবহার করি। এই স্লাইডে আইসোটোপস এবং রেডিও অ্যাক্টিভিটি নিয়ে বিষয়ে আলোচনা করা হয়েছে, যা নিউক্লিয়ার শক্তি উৎপাদন ও তার পরিবেশগত প্রভাবের সাথে সম্পর্কিত। আইসোটোপস হলো একটি রাসায়নিক উপাদানের ভিন্ন ভিন্ন আণবিক পরমাণু, ভর সম্পন্ন পরমাণু, যার প্রোটনের সংখ্যা আহ, একই থাকে কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, কার্বনের দুটি স্থিতিশীল আইসোটোপ হলো কার্বন 12, যার 6টি প্রোটন এবং 6টি নিউট্রন আছে, এবং কার্বন 13, যার 6টি প্রোটন এবং 7টি নিউট্রন আছে। এছাড়া কার্বন 14 একটি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, যা 6 প্রোটন এবং 8 নিউট্রন ধারণ করে। রেডিও অ্যাক্টিভিটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে অস্থির পরমাণু নিউক্লিয়াস অতিরিক্ত শক্তি হারিয়ে বিকিরণ নির্গত করে। এই বিকিরণ কোনো নতুন উপাদানে বা ভিন্ন আইসোটোপে রূপান্তরিত হতে সাহায্য করে। এছাড়া রেডিও অ্যাক্টিভিটির প্রক্রিয়া মূলত বিভিন্ন স্বাস্থ্যগত ও পরিবেশগত বিপদ সৃষ্টি করতে পারে, কারণ অতিরিক্ত বিকিরণ শোষণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। রেডিওঅ্যাক্টিভ আইসোটোপসের ব্যবহার চিকিৎসা, বয়স নির্ধারণ এবং নিউক্লিয়ার শক্তি উৎপাদনে ব্যাপকভাবে হয়ে থাকে, তবে এগুলোর ব্যবহারে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখানে আইসোটোপস এবং রেডিওঅ্যাক্টিভিটির সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দুটি প্রধান প্রকারের আইসোটোপসের কথা বলা হয়েছে: স্থিতিশীল আইসোটোপ এবং রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। স্থিতিশীল আইসোটোপ যেমন কার্বন 12 সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না এবং এগুলো কখনো রেডিও অ্যাক্টিভ ডিকে বা বিকিরণজনিত অবক্ষয় প্রক্রিয়ায় আক্রান্ত হয় না। অন্যদিকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপস যেমন কার্বন 14 অস্থির হয় এবং সময়ের সঙ্গে বিকিরণ নির্গত করে এক পর্যায়ে স্থিতিশীল অবস্থায় চলে যায়। এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলোর গুণাবলী তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে সহায়তা করে, যেমন মেডিকেল ইমেজিং, রেডিও কার্বন ডেটিং এবং নিউক্লিয়ার শক্তি উৎপাদনে। এখানে বলা হয়েছে যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপসের এই গুণাবলী তাদের ব্যাপকভাবে ব্যবহারযোগ্য করে তোলে, যেমন চিকিৎসায় বিভিন্ন রোগের নির্ণয়ে এবং পুরাতাত্ত্বিক গবেষণায় সময় নির্ধারণ করতে রেডিও কার্বন ডেটিং ব্যবহার করা হয়। নিউক্লিয়ার শক্তি উৎপাদনেও ওই আইসোটোপগুলোর ব্যবহার হয়, যা শক্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎস। এর মাধ্যমে আইসোটোপস এবং রেডিও অ্যাক্টিভিটি নিউক্লিয়ার শক্তির ব্যবহার এবং উন্নয়নকে আরো সমৃদ্ধ করে তুলছে। এই স্লাইডে প্রাকৃতিকভাবে উদ্ভূত রেডিও আইসোটোপসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। আম, রেডিও আইসোটোপসগুলি তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়: প্রাথমিক রেডিও আইসোটোপস, কসমোজেনিক রেডিও আইসোটোপ এবং অন্যান্য আইসোটোপসের ক্ষয়জনিত উৎপাদিত উপাদান। প্রাথমিক রেডিও আইসোটোপসগুলি পৃথিবীর সৃষ্টির সময় থেকে পৃথিবীতে উপস্থিত এবং তাদের অর্ধায়ু বা হাফ লাইফ অত্যন্ত দীর্ঘ হয়, যার ফলে তারা হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে স্থায়ী থাকে। এর উদাহরণ হিসেবে ইউরেনিয়াম-238, থোরিয়াম-232 এবং পটাশিয়াম-40 উল্লেখযোগ্য, যা যথাক্রমে 4.5 বিলিয়ন, 14 বিলিয়ন
আহ, এবং 1.25 বিলিয়ন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কসমোজেনিক রেডিও আইসোটোপগুলো মহাজাগতিক রশ্মির সাথে পৃথিবীর বায়ুমণ্ডলে বা পৃষ্ঠে উপাদানের মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। এর মধ্যে কার্বন-14 এবং ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি একটি রেডিও অ্যাক্টিভ রূপ অন্যতম। এই রেডিও আইসোটোপগুলো রেডিও কার্বন ডেটিং এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়। এছাড়া অন্য আইসোটোপসের ক্ষয়ের মাধ্যমে যে রেডিও আইসোটোপস তৈরি হয় তার মধ্যে র্যাডন, র্যাডন 222 এবং লিড 210 উল্লেখযোগ্য। এই রেডিও আইসোটোপগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীর মাটিতে এবং বায়ুমণ্ডলে পাওয়া যায় এবং মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। নিউক্লিয়ার শক্তি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এখানে তা ব্যাখ্যা করা হয়েছে। ফিশন হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম 235 একটি নিউট্রনের সংস্পর্শে এসে ভেঙে দুটি লাইটার পরমাণু বা উপাদানে রূপান্তরিত হয়। এই ভাঙনের ফলে নতুন নিউট্রন নির্গত হয় এবং বিশাল পরিমাণের শক্তি মুক্তি পায়, যা পরবর্তী শক্তির উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। স্লাইডে এই প্রক্রিয়াটির একটি চিত্র দিয়ে দেখানো হয়েছে। এখানে ইউরেনিয়াম 235 পরমাণু নিউট্রনের সাথে সংঘর্ষে ভেঙে যায় এবং সেই ভাঙনের মাধ্যমে শক্তি এবং নতুন নিউট্রন উৎপন্ন হয়। এই শক্তি, যা তাপ শক্তির রূপে থাকে, পরবর্তীতে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। নিউক্লিয়ার ফিশন একটি অত্যন্ত শক্তিশালী শক্তি উৎপাদন প্রক্রিয়া যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা সম্ভব হয়, যা বৈশ্বিক শক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই প্রক্রিয়ার সাথে যুক্ত পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পারমাণবিক বর্জ্য, নিউক্লিয়ার দুর্ঘটনা গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে, যা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিতকরণের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বাড়ায়। এই স্লাইডে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াটি দেখানো হয়েছে, যা শক্তি উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। নিউক্লিয়ার ফিউশন হলো সেই প্রক্রিয়া যেখানে দুটি হালকা পরমাণু যেমন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম একসঙ্গে মিলিত হয়ে একটি ভারী পরমাণু তৈরি করে। এর ফলে বিশাল পরিমাণ শক্তি মুক্তি পায়। স্লাইডে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম পরমাণুর সাথে একটি হিলিয়াম পরমাণু এবং নিউট্রন উৎপন্ন হতে দেখানো হয়েছে, যার ফলে শক্তি নির্গত হয়। এটি সূর্যের ভিতরে ঘটে এবং পৃথিবীতে এই প্রক্রিয়া ব্যবহার করে শক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। নিউক্লিয়ার ফিউশন পরমাণু শক্তির সবচেয়ে পরিচ্ছন্ন উৎস হতে পারে, কারণ এর ফলে কম বর্জ্য উৎপন্ন হয় এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে। তবে বর্তমানে এই প্রক্রিয়া পৃথিবীতে সফলভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে, যার মাধ্যমে দীর্ঘমেয়াদী, নিরাপদ এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের সম্ভাবনা উন্মোচিত হতে পারে, যা ভবিষ্যতে শক্তির চাহিদা মেটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে নিউক্লিয়ার শক্তির বিপদ সম্পর্কিত আলোচনা করা হয়েছে, বিশেষ করে রেডিও অ্যাক্টিভ বর্জ্য সম্পর্কে। নিউক্লিয়ার রিয়েক্টর থেকে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে রয়েছে ব্যবহৃত জ্বালানি, দূষিত উপকরণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া পণ্য। এই বর্জ্য হাজার বছর ধরে বিপজ্জনক থাকে এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি করতে পারে। রেডিও অ্যাক্টিভ বর্জ্য দুটি প্রধান ধরনের হয়ে থাকে: লো লেভেল ওয়েস্ট এবং হাই লেভেল ওয়েস্ট। লো লেভেল ওয়েস্ট সাধারণত কম বিপজ্জনক হয়, তবে হাই লেভেল ওয়েস্ট অনেক বেশি বিপজ্জনক এবং এটি দীর্ঘ সময় ধরে মারাত্মক রেডিয়েশন সৃষ্টি করতে পারে। রেডিও অ্যাক্টিভ বর্জ্যের প্রতি এক্সপোজার রেডিয়েশন সিকনেস, ক্যান্সার, জেনেটিক মিউটেশন এবং পরিবেশগত দূষণ সৃষ্টি করতে পারে। এই বর্জ্য সঠিকভাবে এবং নিরাপদে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটি এক বিশাল চ্যালেঞ্জ, কারণ দীর্ঘমেয়াদী এবং নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা যেমন গভীর ভূতাত্ত্বিক মজুদ স্থল অত্যন্ত ব্যয়বহুল এবং বিতর্কিত। এই স্লাইডে নিউক্লিয়ার শক্তির আহ, বিপদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিউক্লিয়ার দুর্ঘটনা। যদিও নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে পরিচালিত হয়, তারপরও যন্ত্রপাতির ত্রুটি, মানবিক ভুল বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। স্লাইডে দুটি বিখ্যাত নিউক্লিয়ার দুর্ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে: চেরনোবিল 1986 এবং ফুকুশিমা 2011। চেরনোবিলের দুর্ঘটনায় একটি রিঅ্যাক্টর বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ রেডিও অ্যাক্টিভ উপাদান বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যার ফলে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রভাব এবং পরিবেশগত ক্ষতি হয়। ফুকুশিমায় একটি ভূমিকম্প এবং সুনামি তিনটি রিঅ্যাক্টরের গলিত হওয়া সৃষ্টি করে, যা রেডিও অ্যাক্টিভ দূষণ ছড়িয়ে দেয়। এই ধরনের দুর্ঘটনা রেডিয়েশন নির্গমনের ফলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, যার মধ্যে রয়েছে ব্যাপক পরিবহন বা জনসংখ্যার স্থানচ্যুতি, দীর্ঘমেয়াদী পরিবেশগত দূষণ এবং মানব ও বন্য জীবনের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এর ফলে নিউক্লিয়ার শক্তি উৎপাদন ব্যবস্থার নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধে আরও উন্নত প্রযুক্তি এবং পরিকল্পনার প্রয়োজনীয়তা বেড়ে যায়। এই স্লাইডে নিউক্লিয়ার শক্তির বিপদের মধ্যে রেডিয়েশন এক্সপোজার,
এবং স্বাস্থ্যগত প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। নিউক্লিয়ার শক্তির উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে, যেমন ইউরেনিয়াম খনন, জ্বালানি প্রক্রিয়া, রিয়েক্টর অপারেশন এবং বর্জ্য ব্যবস্থাপনা, রেডিয়েশন এক্সপোজার ঘটতে পারে। রেডিয়েশন এক্সপোজারের ফলে দুটি প্রধান স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে: অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম এবং ক্রনিক ইফেক্টস। অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোমে শরীরের উপর তীব্র রেডিয়েশন এক্সপোজারের ফলে বমি, ত্বক পুড়ে যাওয়া এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যু হতে পারে। দীর্ঘমেয়াদী এক্সপোজার বা ক্রনিক ইফেক্টস, যেমন ক্যান্সার, এটাকে আমরা লিউকেমিয়া বলি অনেক সময়, থাইরয়েড ক্যান্সার, হৃদরোগ এবং জেনেটিক মিউটেশন সৃষ্টি করতে পারে। এছাড়াও রেডিয়েশন পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে, যেমন মাটি, পানি এবং খাদ্য উৎসের দূষণ, যা বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের জন্য দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করতে পারে। এর ফলে রেডিয়েশন এক্সপোজার এবং এর পরিবেশগত প্রভাব মোকাবেলা করতে নিরাপত্তা ব্যবস্থাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে মানুষের এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানো যায়। এখানে নিউক্লিয়ার শক্তির বিপদ সম্পর্কিত আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে: নিউক্লিয়ার বিস্তার এবং তাপীয় দূষণ। প্রথমত, নিউক্লিয়ার বিস্তার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে নিউক্লিয়ার প্রযুক্তি এবং উপকরণ শুধু শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় না, এটি পরমাণু অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হতে পারে, যার ফলে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। উদাহরণস্বরূপ, পরমাণু শক্তির ব্যবহারকারী দেশগুলি পরমাণু অস্ত্র তৈরির জন্য এই প্রযুক্তি অপব্যবহার করতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তাছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রেডিও অ্যাক্টিভ উপকরণ, ডার্টি বোম তৈরি করতে ব্যবহৃত হতে পারে, যা পারমাণবিক বিস্ফোরণের মতো রেডিও অ্যাক্টিভ দূষণ ছড়িয়ে দিতে পারে। দ্বিতীয়ত, তাপীয় দূষণের বিষয়টি তুলে ধরা হয়েছে। নিউক্লিয়ার রিয়েক্টরগুলো তাদের ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণ পানি ব্যবহার করে এবং তারপরে গরম পানি ফেরত দেয় জলাশয়ে, যা স্থানীয় বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। তাপীয় দূষণ বিশেষভাবে জলজ জীবনকে প্রভাবিত করে, যেমন মাছের জনসংখ্যা কমে যেতে পারে এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে, যা জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদী তাপীয় দূষণ ও প্রজাতির সংকেত পরিবর্তন এবং আগ্রাসী প্রজাতির বৃদ্ধির কারণ হতে পারে, যা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দেয়। নিউক্লিয়ার শক্তির বিপদের মধ্যে খনন ও পরিবেশগত অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে ইউরেনিয়াম খনন এবং মিলিং প্রক্রিয়ায় রেডিওঅ্যাক্টিভ ধুলা এবং বিষাক্ত পদার্থ পরিবেশে মুক্তি ঘটায়, যা শ্রমিক এবং স্থানীয় জনগণের জন্য বিপজ্জনক হতে পারে। এর মধ্যে অন্যতম বিপদ হলো খননকারীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি, যেমন ফুসফুস ক্যান্সার এবং অন্যান্য শ্বাসতন্ত্র রোগের আশঙ্কা, যা রেডিওঅ্যাক্টিভ ধুলা শ্বাসে প্রবেশের ফলে হতে পারে। এছাড়া এই খনন কার্যক্রমের ফলে জলাশয়ে বিষাক্ত উপাদান প্রবাহিত হতে পারে, যা স্থানীয় পানি সরবরাহ এবং কৃষিকাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। খনন কার্যক্রম পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যেমন বন উজাড়, মাটি ক্ষয় এবং স্থানীয় জনগণের বাসস্থান স্থানান্তরিত হতে পারে। এছাড়া পরমাণু শক্তির ব্যবহৃত জ্বালানি, যেমন স্প্যান্ট ফুয়েল, সংরক্ষণ এবং পরিবহন একটি জটিল এবং বিপজ্জনক বিষয়। পরমাণু রিয়েক্টর থেকে ব্যবহৃত জ্বালানি খুবই রেডিও অ্যাক্টিভ এবং এটি অত্যন্ত সতর্কতার সাথে পরিবহন করতে হয়। পরিবহনের সময় দুর্ঘটনা ঘটলে ব্যাপক রেডিও অ্যাক্টিভ দূষণ ঘটতে পারে, যা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। দীর্ঘমেয়াদী জ্বালানি সংরক্ষণের জন্য নিরাপদ স্থান খুঁজে পাওয়া এবং সেগুলো বজায় রাখা এখনও একটি জটিল এবং সমাধানহীন সমস্যা। নিউক্লিয়ার শক্তির বিপদ মোকাবেলার জন্য কিছু প্রতিকারমূলক কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে প্রথমত, উন্নত রিয়েক্টর ডিজাইনের মাধ্যমে নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত এবং কম বর্জ্য উৎপাদনকারী পরবর্তী প্রজন্মের রিয়েক্টর, যেমন থোরিয়াম রিয়েক্টর এবং মল্টেন সল্ট রিয়েক্টর তৈরি করা হচ্ছে। এই ধরনের রিয়েক্টরগুলো আরও নিরাপদ এবং তাদের বর্জ্য কম উৎপন্ন হয়, যা পরিবেশ এবং মানব জীবনের জন্য কম ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা কৌশলগুলির মাধ্যমে, যেমন গ্লাসে বর্জ্য ভিট্রিফিকেশন, বর্জ্যকে গ্লাসে আবদ্ধ করা এবং গভীর ভূতাত্ত্বিক বন্ধুস্থল ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদী বর্জ্য সংরক্ষণের ঝুঁকি কমাতে সহায়তা করে। তৃতীয়ত, পরমাণু উপকরণের অপব্যবহার প্রতিরোধে আরও কঠোর নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে কড়া বিধিনিষেধ এবং পরমাণু উপকরণের নিরাপত্তা পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য রেডিওঅ্যাক্টিভ উপকরণ ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সাহায্য করে। এই কৌশলগুলো পরমাণু শক্তির ব্যবহারের ঝুঁকি কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পরবর্তী প্রজন্মের জন্য আরও নিরাপদ এবং টেকসই শক্তি উৎপাদন নিশ্চিত করতে পারে। এই স্লাইডে রেডিয়েশন এবং রেডিওঅ্যাক্টিভ দূষণের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে। রেডিয়েশন হলো পরমাণু থেকে নির্গত শক্তির কণা বা তরঙ্গ, যা অস্থির পরমাণু থেকে নির্গত হয়। এই শক্তি বিভিন্ন আকারে থাকতে পারে, যেমন আলফা কণা, বিটা কণা বা গামা রশ্মি, যা পরমাণু
প্রতিক্রিয়ায় মুক্তি পায়। এটি সাধারণত সেই সকল পরমাণুর মধ্যে ঘটে যেগুলো স্থিতিশীল নয় এবং নিজেদের শক্তির ভারসাম্য পুনরুদ্ধারের জন্য বিকিরণ নির্গত করে। অন্যদিকে রেডিও অ্যাক্টিভ দূষণ হলো সেই রেডিও অ্যাক্টিভ উপকরণের উপস্থিতি যা সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে অবাঞ্ছিতভাবে উপস্থিত থাকে। এটি পরিবেশে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের শরীরে বা প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রেডিও অ্যাক্টিভ উপকরণ যে স্থানে উপস্থিত থাকবে তা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দূষণ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশগত সমস্যা তৈরি করতে পারে। ডিসচার্জেস বা রেডিও অ্যাক্টিভ উপকরণের নির্গমনের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এখানে। এখানে ডিসচার্জেস বলতে বোঝানো হচ্ছে পরিকল্পিত এবং নিয়ন্ত্রিতভাবে পরিবেশে নির্গত হওয়া তরল বা গ্যাসীয় রেডিও অ্যাক্টিভ উপকরণ যা স্বীকৃত একটি অনুশীলন হিসেবে স্বীকৃত। এই প্রক্রিয়া তখনই বৈধ হিসেবে গণ্য হয় যখন এটি নির্দিষ্ট সীমা অনুযায়ী ঘটে, যেগুলি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা দ্বারা অনুমোদিত থাকে। সাধারণত নিউক্লিয়ার শক্তির উৎপাদন কেন্দ্রগুলো থেকে এই ধরনের ডিসচার্জেস ঘটে, তবে এটি শুধুমাত্র তখনই হতে পারে যখন তা নিরাপত্তা নির্দেশিকা এবং পরিবেশগত সুরক্ষা বিধির মধ্যে সীমাবদ্ধ থাকে। এই স্লাইডে একটি আন্তর্জাতিক সংস্থা আইই আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর একটি সেফটি গাইডের বইয়ের কভারও দেখানো হয়েছে, যা রেডিওঅ্যাক্টিভ ডিসচার্জের নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে। এই নির্দেশিকা অনুসরণ করে রেডিওঅ্যাক্টিভ ডিসচার্জগুলোর পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব না ফেলতে নিশ্চিত করা হয়, যা নিরাপদ এবং সুস্থ পরিবেশ রক্ষায় সহায়তা করে। এই স্লাইডে রেডিওঅ্যাক্টিভ বর্জ্যের শ্রেণী এর মধ্যে হাই লেভেল ওয়েস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। হাই লেভেল বর্জ্য হলো রেডিওঅ্যাক্টিভ বর্জ্য যা তার অবক্ষয়জনিত তাপের কারণে খুবই গরম হয়ে ওঠে এবং তার আশেপাশের পরিবেশের তাপমাত্রাও বৃদ্ধি করে। এর মানে হলো এই যে এই ধরনের বর্জ্য সংরক্ষণ এবং নিষ্পত্তির জন্য পরিকল্পনা তৈরির সময় তাপ উৎপাদনকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই ধরনের বর্জ্যের মধ্যে রয়েছে ব্যবহৃত নিউক্লিয়ার জ্বালানির পুনঃ প্রসেসিং থেকে পাওয়া তরল অবশেষ যা রেডিও অ্যাক্টিভতার অধিকাংশ অংশ ধারণ করে। তাছাড়া এই শ্রেণীর বর্জ্যের মধ্যে রয়েছে কঠিনীকৃত পদার্থ, যা পরে তা কঠিন আকারে পরিণত হয়। ব্যবহৃত জ্বালানি যদি এটি বর্জ্য হিসেবে ঘোষণা করা হয় এবং আহ, অন্য এবং এবং এমন অন্যান্য বর্জ্য যা একই ধরনের রেডিওঅ্যাক্টিভ বৈশিষ্ট্য ধারণ করে। এই বর্জ্যগুলো সংরক্ষণ এবং নিষ্পত্তি করার জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন, কারণ এগুলো দীর্ঘমেয়াদী বিপজ্জনক হতে পারে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অধীনে রাখতে হয়। এই কারণে এই হাই লেভেল বর্জ্য পরিচালনা ও নিরাপদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে, যা নিউক্লিয়ার শক্তি ব্যবহারের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মাঝারি স্তরের বর্জ্য বা ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট এবং নিম্ন স্তরের বর্জ্য বা লো লেভেল ওয়েস্টের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে। মাঝারি স্তরের বর্জ্য এমন রেডিওঅ্যাক্টিভ বর্জ্য যা নিম্ন স্তরের বর্জ্যের তুলনায় বেশি রেডিওঅ্যাক্টিভ, তবে এটি আহ, এমন পর্যায়ে তাপ উৎপাদন করে না যে বিশেষ স্টোরেজ বা নিষ্পত্তির সুবিধার প্রয়োজন হয়। এই ধরনের বর্জ্য সাধারণত ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রসেসিং এবং নিউক্লিয়ার স্থাপনার সাধারণ কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের ফলস্বরূপ উৎপন্ন হয়। এতে ধাতু উপকরণ যেমন ফুয়েল ক্ল্যাডিং, রিয়েক্টর উপাদান এবং রিয়েক্টর কোরের গ্রাফাইট অন্তর্ভুক্ত থাকতে পারে। নিম্ন স্তরের বর্জ্য হলো সেই বর্জ্য যা সাধারণত নিউক্লিয়ার পাওয়ার স্টেশন এবং জ্বালানি পুনঃপ্রসেসিং স্থাপনাগুলির কার্যক্রম থেকে আসে, যেমন রক্ষণাবেক্ষণ এবং সাইট পরিষ্কারের সময় উৎপন্ন বর্জ্য। এই বর্জ্য সাধারণত কম রেডিওঅ্যাক্টিভ এবং বেশিরভাগ সময় সজ্জা উপকরণ, মাটির উপাদান, ধাতু এবং প্লাস্টিক জাতীয় অপ্রয়োজনীয় বস্তু থাকে। সাধারণভাবে নিম্ন স্তরের বর্জ্য প্রক্রিয়া এবং পরিষ্কারের কাজের জন্য ব্যবহৃত উপকরণ যেমন প্লাস্টিক এবং ধাতু তাতে থাকে। এই বর্জ্যগুলো সাধারণত লো লেভেল ওয়েস্ট বা রিপোজিটরিতে নিষ্পত্তি করা হয়। ভেরি লো লেভেল ওয়েস্ট এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যা মূলত নিম্ন স্তরের বর্জ্যের একটি উপশ্রেণী। ভেরি লো লেভেল ওয়েস্ট দুটি ভাগে বিভক্ত: লো ভলিউম এবং হাই ভলিউম। প্রথম শ্রেণীর মধ্যে রয়েছে ডাস্টবিনে ডিসপোজেবল, যা রেডিওঅ্যাক্টিভ বর্জ্য এমনভাবে নিষ্পত্তি করা হয় যা সাধারণ পৌর, বাণিজ্যিক বা শিল্প বর্জ্যের সঙ্গে মিশে যায়। এই ধরনের বর্জ্য সাধারণত কম রেডিওঅ্যাক্টিভ হওয়ায় এর নিষ্পত্তির জন্য কোনো বিশেষ নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, তবে এটি যে স্থান থেকে সরানো হয়েছে সেখানে অন্য কোনো ঝুঁকি না থাকলে এর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
দ্বিতীয় শ্রেণী হলো বাল্ক ডিসপোজাল, যেখানে রেডিও অ্যাক্টিভ বর্জ্য একটি নির্দিষ্ট ল্যান্ডফিল সাইটে নিষ্পত্তি করা হয়। এই বর্জ্য সাইট থেকে সরানোর পর এর নিষ্পত্তির জন্য পরিবেশগত নিয়ন্ত্রকদের নির্দেশনা অনুসরণ করতে হয়। এছাড়া স্লাইডে এক্সাম্পট ওয়েস্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা কিছু রেডিও অ্যাক্টিভ বর্জ্য নির্দিষ্ট বিধিনিষেধের বাইরে থাকে এবং এটি নিষ্পত্তির জন্য কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। এ ধরনের বর্জ্য রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যাক্ট 1993 এর আওতায় মুক্ত থাকে এবং তা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আহ, আহ, অনুমোদন নিষ্পত্তির জন্য অনুমোদন প্রয়োজন হয় না। রেডিও অ্যাক্টিভ বর্জ্যের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে এখানে, যা বর্জ্যের তাপ উৎস, তাপ উৎপাদন এবং রেডিও অ্যাক্টিভিটির মাত্রার ভিত্তিতে ভাগ করা হয়েছে। স্লাইডে চারটি প্রধান শ্রেণী অন্তর্ভুক্ত: হাই লেভেল ওয়েস্ট, ইন্টারমিডিয়েট লেভেল ওয়েস্ট, লো লেভেল ওয়েস্ট এবং ভেরি লো লেভেল ওয়েস্ট। হাই লেভেল বর্জ্য বা হাই লেভেল ওয়েস্ট হলো এমন বর্জ্য যা তাপ নির্গত করে এবং উচ্চ রেডিও অ্যাক্টিভিটির সাথে থাকে। এটি সাধারণত দীর্ঘমেয়াদী এবং বিশেষভাবে নিরাপদ নিষ্পত্তির প্রয়োজন হয়। ইন্টারমিডিয়েট লেভেল বর্জ্য কম তাপ নির্গত করে এবং তা নিরাপত্তা সহকারে সংরক্ষণ করতে হয়। লো লেভেল বর্জ্য এমন বর্জ্য যা কম রেডিও অ্যাক্টিভ থাকে এবং সাধারণত কম ঝুঁকি সৃষ্টি করে। ভেরি লো লেভেল বর্জ্য হলো সবচেয়ে কম রেডিও অ্যাক্টিভ এবং এটি সহজে নিষ্পত্তি করা যায়, তবে এরও কিছু নিরাপত্তা নির্দেশনা রয়েছে। এছাড়া স্লাইডে উল্লেখিত রয়েছে যে হাই লেভেল বর্জ্যগুলো হিট ইমিটিং অর্থাৎ তাপ নির্গত করে, আর অন্যদিকে লো লেভেল বর্জ্য কম তাপ নির্গত করে এবং সেগুলি নিরাপদভাবে নিষ্পত্তি করা যায়। এখানে নিউক্লিয়ার ওয়েস্ট পরিবহনের জন্য কতগুলো ব্যবস্থা দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে আহ, আহ, এই রেল লাইনের মাধ্যমে, রেলওয়ে ওয়াগনের মাধ্যমে এগুলো অত্যন্ত সুরক্ষিতভাবে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, এবং ডান দিকে একটি জাহাজের মাধ্যমে কন্টেনারের মধ্যে রেখে সুরক্ষিত রেখে এগুলোকে ট্রান্সপোর্ট করা হচ্ছে। ওয়েস্ট ডিসপোজাল, এগুলো যদি আমরা নেয়ার সারফেস ডিসপোজাল ফ্যাসিলিটি মানে সারফেসের মধ্যে সংরক্ষণ করা যেতে পারে। এখানে দেখেন কতগুলো কম্পার্টমেন্ট আছে, এই সমস্ত কম্পার্টমেন্টে এগুলোকে ডিসপোজ করা হয় এবং ডিসপোজ করে এগুলোকে ক্লোজ করে দেওয়া হয়। তারপরে জিওলজিক্যাল ডিসপোজাল, বিশেষ করে লিকুইড ওয়েস্ট যেগুলো আছে এগুলোকে জিওলজিক্যাল ডিসপোজাল করা সম্ভব। এটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখান যেখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলেরও নিচে চলে যায় এটি, এবং ওয়েস্টগুলো আর কখনো ওখান থেকে আর বাইরে বের হওয়ার কোনো সুযোগ পায় না। এই স্লাইডে মৌলিক নিরাপত্তা নীতিমালা বা ফান্ডামেন্টাল সেফটি প্রিন্সিপালস এবং এর মূল উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তার মূল উদ্দেশ্য হলো মানুষের এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ করে রেডিয়েশন থেকে সৃষ্ট ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। পরমাণু শক্তি ব্যবহারে রেডিয়েশন একটি বড় ঝুঁকি হয়ে উঠতে পারে, তাই এটি নিরাপদভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি। এ স্লাইডে আইএইএ এর সেফটি স্ট্যান্ডার্ডের বইয়ের কভারও দেখানো হয়েছে, যা মানুষের এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে মৌলিক নিরাপত্তা নীতিমালাগুলো বর্ণনা করে। রেডিয়েশন নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক স্তরে নির্ধারিত নিরাপত্তা নীতিগুলো অনুসরণ করা প্রয়োজন। এই নীতিগুলি মানব জীবন এবং প্রকৃতির জন্য বিপজ্জনক রেডিয়েশন প্রভাব থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইডটি সুরক্ষা নীতিমালা অনুসরণের গুরুত্ব এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করে। এই স্লাইডে পরিবেশ সুরক্ষা রক্ষায় প্রভাবশালী নীতিমালা বা প্রিন্সিপালস ইন ফোর্স টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট এবং বিশেষত প্রিন্সিপাল 7 এর কথা বলা হয়েছে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার উপর গুরুত্ব দেয়। এই নীতিমালা অনুযায়ী মানুষ এবং পরিবেশ বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে রেডিয়েশন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইডে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে রেডিয়েশন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সকল প্রজন্মের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও স্লাইডে আইএইএ এর সেফটি স্ট্যান্ডার্ডের বইয়ের কভার এবং পরিবেশ রক্ষায় কৃষি ও প্রকৃতির সুরক্ষা বিষয়ক ছবি দেওয়া হয়েছে, যা পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব আমাদের উপর বর্তায়। এই নীতিমালা অনুসরণ করে নিরাপত্তা নিশ্চিত করা হলে রেডিয়েশন থেকে মানুষের জীবন এবং প্রকৃতির বিপদ রোধ করা সম্ভব হবে। এই স্লাইডে মনিটরিং প্রোগ্রামস এর বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে, যা নিউক্লিয়ার শক্তির ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনিটরিং প্রোগ্রামগুলো বিভিন্ন পর্যায়ে পরিচালিত হয়, যেমন প্রি অপারেশনাল স্টেজ, ডিকমিশনিং অথবা ক্লোজার স্টেজ এবং পোস্ট ক্লোজার স্টেজ। প্রি অপারেশনাল স্টেজে রিয়েক্টর বা নিউক্লিয়ার স্থাপনা নির্মাণ ও প্রস্তুতির পূর্বে নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হয়। অপারেশনাল স্টেজে রিয়েক্টর চালু হওয়ার
পর নির্দিষ্ট নিয়মিত পর্যবেক্ষণ এবং পরিসংখ্যান সংগ্রহ করা হয় যাতে কোনো ধরনের বিপদ বা অস্বাভাবিকতা নির্ধারণ করা যায়। ডিকমিশনিং স্টেজে যখন রিয়েক্টর বা নিউক্লিয়ার সাইট বন্ধ করা হয় তখন সাইটের নিরাপত্তা, বর্জ্য নিষ্পত্তি এবং পরিবেশগত রক্ষার জন্য মনিটরিং অব্যাহত থাকে। শেষ পর্যন্ত পোস্ট ক্লোজার স্টেজে রিয়েক্টর বন্ধ হওয়ার পরও দীর্ঘমেয়াদী পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য মনিটরিং চালু থাকে। এই প্রোগ্রামগুলি সকল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে এবং রেডিয়েশন বা পরিবেশগত ঝুঁকি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এতটুকুই আলোচনা আমাদের। আমি উপসংহারে বলতে চাই, নিউক্লিয়ার শক্তির ব্যবহার এবং এর পরিবেশগত প্রভাবের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। যদিও এটি শক্তির একটি অত্যন্ত কার্যকরী উৎস, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পারমাণবিক দুর্ঘটনা, রেডিয়েশন এবং বিপজ্জনক বর্জ্য প্রক্রিয়াকরণ সমস্যাগুলো আমাদের মধ্যে চ্যালেঞ্জ তৈরি করে। সুতরাং নিউক্লিয়ার শক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনার কৌশলগুলো আরও উন্নত করতে হবে। পারমাণবিক শক্তির ভবিষ্যৎ নির্ভর করবে বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের উন্নত প্রযুক্তি উদ্ভাবনের উপর, যাতে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ, কার্যকর এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস নিশ্চিত করা যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সরকার, গবেষক এবং শিল্পপতিরা একযোগে কাজ করে, নিউক্লিয়ার শক্তির সুবিধাগুলি ব্যবহারিকভাবে নিশ্চিত করে এবং পরিবেশ ও মানবজাতির জন্য ক্ষতিকর প্রভাবগুলি এড়াতে সক্ষম হয়। এই প্রেক্ষাপটে পারমাণবিক শক্তি ব্যবহার এবং এর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের শক্তি সংকট মোকাবেলায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আহ, আমি আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আমার আজকের ভিডিওর এখানেই সমাপ্তি ঘোষণা করছি।